সুপ্রিয় দর্শক শ্রোতা, গত ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে। আজ পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ তথা পদ সম্পর্কে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা নিচে সেন্টেন্সটি দেখি। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন ইন 1800। স্বামী বিবেকানন্দ 1898 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এই বাক্যে প্রথমে যে শব্দটি আছে স্বামী বিবেকানন্দ, এই শব্দটি একটি নাউন। এটি একটি ব্যক্তির নির্দেশ করছে, সুতরাং এটি একটি বিশেষ্য বা নাউন। দ্বিতীয়ত, ফাউন্ডেড শব্দটি কাজ বোঝাচ্ছে, তাই এই শব্দটি ভার্ব। তৃতীয় শব্দটি রামকৃষ্ণ মিশন, এটি একটি প্রতিষ্ঠানের নাম, তাই এটিও নাউন বা বিশেষ্য। এরপর ইন শব্দটি রামকৃষ্ণ মিশন 1898 সালের মধ্যে স্থাপন হয়েছিল এই সম্বন্ধে বর্ণনা দিচ্ছে, তাই এই শব্দটি প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এরপর 1898 এই সালটি, এটি একটি সালের নাম, সুতরাং এটিও নাউন হিসেবে ব্যবহার হবে। এরপর আমরা দেখব দি ওয়ার্ডস ইন a sentence divided into different parts of fragments are called parts of speech according to their use or function. সেন্টেন্সের মধ্যে থাকা ওয়ার্ডগুলিকে তাদের কাজ ও ব্যবহার অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই ভাগ বা অংশগুলি পার্টস অফ স্পিচ। পার্ট বলতে অংশ, আর স্পিচ বলতে বাক্য অর্থাৎ বাক্যাংশ, তাকেই বলে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের 8টি প্রকার আছে। তার প্রথম প্রকার হলো বিশেষ্য বা নাউন, দ্বিতীয় প্রকার হলো প্রোনাউন সর্বনাম, তৃতীয় প্রকার হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, চতুর্থ প্রকার হলো ভার্ব বা ক্রিয়া, পঞ্চম প্রকার হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, ষষ্ঠ প্রকার হলো প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, সপ্তম প্রকার হলো কনজাংশন বা সংযোজক অব্যয়, এবং অষ্টম প্রকার হলো ইন্টারজেকশন বা বিস্ময়সূচক অব্যয়। পার্টস অফ স্পিচের প্রথম প্রকার হলো নাউন বা বিশেষ্য পদ। এই নাউন বা বিশেষ্য পদের কাজ কি? যে কোনো ব্যক্তি বা পার্সন, বস্তু বা থিংস, স্থান বা প্লেস বা গুণের নাম, কোয়ালিটি ইত্যাদির নাম যদি বোঝায় তাহলে তাকে আমরা বলবো নাউন। উদাহরণ হিসাবে, সুভাষচন্দ্র ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট। সুভাষচন্দ্র ছিলেন একজন মহান দেশপ্রেমিক। এখানে সুভাষচন্দ্রা এই যে শব্দটি, এই শব্দটি কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, সুতরাং এই শব্দটি নাউন। আবার গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু, এটি কিন্তু একটা ধাতুর নাম বোঝাচ্ছে, সুতরাং এটিও গোল্ড শব্দটি একটি নাউন। এরপর দীঘা ইজ এ সি টাউন, দীঘা একটি সমুদ্র শহর, এখানে দীঘা শব্দটি স্থানের নাম বোঝাচ্ছে, এই জন্যে এই দীঘা শব্দটি একটি নাউন, জায়গার নাম, নাউন অফ প্লেস। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া একটি মহৎ গুণ, এখানে কাইন্ডনেস শব্দটি গুণের নাম বোঝাচ্ছে, গুণের নাম নির্দেশ করছে, সুতরাং কাইন্ডনেস এটি একটি নাউন। প্রোনাউন, প্রোনাউন হলো সর্বনাম পদ। সর্বনাম কেন? নামের বদলে
এটি ব্যবহার করা হয়, তাই এটিকে বলা হয় সর্বনাম। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি হরভজন সিং ইজ ফেমাস ফর হিজ বোলিং। হরভজনের পরিবর্তে ব্যবহৃত হয় যদি হিজ। হিজ শব্দটি আমরা যদি হরভজনের পরিবর্তে ব্যবহার করি, তাহলে এই হিজ শব্দটি এটি একটি প্রোনাউন, নাউনের বদলে ব্যবহার হচ্ছে। হরভজন সিং তার বোলিংয়ের জন্য বিখ্যাত, তার বোলিংয়ের জন্য বিখ্যাত, সুতরাং এখানে হিজ শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপর হি ইজ অ্যান অফ স্পিনার। এখানে হরভজন কিন্তু আর ব্যবহার করছি না, হরভজন ব্যবহার না করেই এই হি শব্দটি ব্যবহার করব তার সম্পর্কে কোনো কিছু বলার ক্ষেত্রে। তাহলে তিনি একজন অফ স্পিনার, এখানে হরভজনের পরিবর্তে এই হি শব্দটি ব্যবহার করা হয়েছে, সুতরাং হি শব্দটি এখানে প্রোনাউন। তারপরে যদি তার সম্পর্কে আরও কিছু বলতে চাই, সেক্ষেত্রেও আমরা হি ব্যবহার করব। সুতরাং হরভজন বারবার বলবো না, বারবার না বলে আমরা হি শব্দটি ব্যবহার করতে পারি। এরকম অন্য কোনো শব্দ হতে পারে শি, উই, আই ইত্যাদি, এই শব্দগুলো সব প্রোনাউন। যদি বলি হি উইল প্লে এ লং টাইম ফর হিজ কান্ট্রি, এখানে হি এর অর্থ কি? হি এর অর্থ হরভজন সিং। এখানে হি এর অর্থ হলো উভয়, হি এর অর্থ হলো হরভজন সিং। সুতরাং এই হি এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আমরা অ্যাডজেক্টিভের কথা বলবো। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ, কোনো গুণের নাম বোঝায়। নাউন অথবা প্রোনাউনের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝাই, তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো। যেমন উদাহরণ হিসাবে আমরা এখানে সুচিতা সেন ওয়াজ অ্যা গ্রেট অ্যাক্ট্রেস। সুচিতা সেন একজন মহান অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীর মহত্বকে নির্দেশ করছে। এখানে গ্রেট শব্দটি দিয়ে বিশেষত করছে সুচিতা সেনকে, যে তিনি মহৎ একজন অভিনেত্রী ছিলেন। সুতরাং এই মহৎ শব্দটি বা এই গ্রেট শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, সুচিতা সেনের গুণের কথা বলা হয়েছে। এরপর আরও একটি উদাহরণ, দেয়ার ইজ অ্যা হিউজ বানিয়ান ট্রি অ্যাট দি বটানিক্যাল গার্ডেন্স। বোটানিক্যাল গার্ডেন্স এ একটি প্রকাণ্ড বটগাছ আছে। এখানে বটগাছের আকার নির্দেশ করছে কোন শব্দটি দিয়ে? হিউজ শব্দটি দিয়ে। গাছটি কেমন? না, গাছটি হচ্ছে বড় গাছ, প্রকাণ্ড গাছ। সুতরাং এই হিউজ শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। 5 cows আর গ্রেজিং ইন দি ফিল্ড, 5টি গরু ঘাস খাচ্ছে। এখানে এই গরুর সংখ্যা বোঝাচ্ছে কোন শব্দটি দিয়ে? 5 শব্দটি দিয়ে। সুতরাং এখানে এই 5 শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এরপর আমরা ভার্বের কথা বলবো। ভার্ব ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভার্বের দ্বারা কিছু করা, থাকা, খাওয়া, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়। যেমন আমরা উদাহরণ হিসেবে শ্রী বাজপেয়ী টুক অ্যা স্ট্রং ডিসিশন অন কাশ্মীর। শ্রী বাজপেয়ী কাশ্মীর বিষয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে কর্তার কাজকে নির্দেশ করছে এই টুক শব্দটি দিয়ে। কর্তা যেটি করে, এখানে ডিসিশন নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুতরাং এই টুক শব্দটি নেওয়া, এই শব্দটি এখানে কাজ বোঝাচ্ছে, তাই এই শব্দটি ভার্ব। হাউ আর ইউ, এখানে তুমি কেমন আছো, কর্তা কেমন রয়েছে তা বোঝাচ্ছে, এখানে হওয়া বোঝাচ্ছে। এখানে আর শব্দটি ভার্ব, হওয়া বোঝাচ্ছে। এরপর আওয়ার স্কুল হ্যাজ অ্যা ফাইন প্লেগ্রাউন্ড, আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর খেলার মাঠ আছে। এখানে হ্যাজ শব্দটি থাকা বোঝাচ্ছে, কি আছে? খেলার মাঠ আছে। সুতরাং এই হ্যাজ শব্দটি একটি ভার্ব। তাহলে যে শব্দ দিয়ে করা, থাকা, হওয়া ইত্যাদি এই সমস্ত বোঝায়, কোনো কাজ বোঝায়, সেই শব্দটিকে বলা হয় ভার্ব বা ক্রিয়া বা কাজ।